সারা দুপুর অনেকটা সময় কাটিয়ে ছেলেমেয়ের হাত ধরে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল কৃষাণ। চলে যাওয়ার সেই মুহূর্তেও কায়নার নজর সরেনি তার থেকে। পুরোটা সময় স্থির হয়ে দেখে গেছে মানুষটাকে। কৃষাণ যেতে যেতে যত দূর চোখ যায়, যতক্ষণ দৃষ্টিসীমা তাকে ধারণ করে রাখতে পারে, ততক্ষণই তাকিয়ে থাকলো কায়রা। তারপর যখন কৃষাণ আর বাচ্চাদের ছায়া দৃষ্টির বাইরে মিলিয়ে গেল, তখন কায়না দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল। এরপর হাতে ধরা গ্লাসের জুসটুকু শেষ করে বিল মিটিয়ে নিঃশব্দে পায়ে বাড়ির পথে হাঁটা ধরল। বিকেল হয়ে এসেছে, সূর্যের তাপ সরে গিয়ে দিনটা আরেকটু স্নিগ্ধ হয়েছে। বাড়ির দরজা পার হয়ে ভেতরে আসতে না আসতেই কায়রার দিকে দৌড়ে আসে ছোট্ট কায়ান। 3 বছরের গোলগাল ছেলেটার মুখে ভাতের দানা লেগে আছে, গালে ঝোলের হালকা দাগ। কায়রা হাসি মুখে তাকে কোলে তুলে নিতেই কায়ান আধো আধো সুরে পড়ল, তুমি দেরি করলেছো কেন? আমি বসেছিলাম একা একা। কায়রার হৃদয়টা নরম হয়ে গেল। কায়নাকে বুকে চেপে ধরে গালে চুমু দিয়ে বলল, সরি সোনা, আর দেরি করব না, ঠিক আছে? এখন থেকে তাড়াতাড়ি চলে আসবো। কায়ান ফোকলা দাঁত বের করে হেসে দিল। কায়রা ব্যাগ থেকে টিস্যু বের করে তার মুখটা আলতো করে মুছিয়ে দিতে লাগলো। এমন সময় পাশের ঘর থেকে ভাত ভর্তি ছোট্ট প্লেট হাতে নিয়ে হেঁটে আসে কায়েসি। কায়েসি হলো কায়রার ভাবি, এমপি কায়রাফ তাজ ওয়ার খানের স্ত্রী। সে কায়েসি ফারিয়াহ। কায়েসি বাড়ির বড় বউ দায়িত্ব নিয়েছে এই 4 বছর হলো। তা চাইতেও সংসার করছে সে, করতে হচ্ছে। যদিও সে কায়রার সমবয়সী, তবে কায়রার মতন জীবনযাপন তার নয়। সংসার নামক মায়াজাল থেকে আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছে তার কাঁধ অনেকের দায়িত্ব, সংসারের দায়িত্ব। আর এই গোলুমলু বাচ্চাটি হলো কায়রাপ আর কায়েসির ছেলে কায়ান তাজফিল খান। আর কয়েকবার জীবন সম্পর্কে বলতে গেলে তার শুধুই নিষ্ঠুর অতীতের স্মৃতিচরণ। তার জীবন সেদিনও বদলে গিয়েছিল যেদিন 7 বছরের ছোট্ট মেয়েটি প্রথমবার মৃত্যু নামক এক ভয়ঙ্কর শব্দের সঙ্গে অর্থ বুঝেছিল। বাবার গুলিবিদ্ধ নিথর দেহের সামনে দাঁড়িয়ে ইমতিয়াজ খান যে ছিল তাদের ভাই বোনদের একমাত্র আশ্রয়। স্ত্রী অকাল মৃত্যুতে নিজের করা একটি ভুলের জন্য অনুতপ্ত হয়ে চলে যাওয়ার পর ঘটনাটা নিস্তব্ধ হয়ে গেলেও সবচেয়ে গম্ভীর নিস্তব্ধতা নেমে এসেছিল কায়রাফের চোখে। মাত্র 16 বছর বয়সে ছেলে ছিল কায়রাফ। বাস্তবতার বোঝ পুরোপুরি ছিল না তার, কেউ ছিল না তার পাশে। অথচ সেই দিনের পর কায়রাফ এক লাফে বড় হয়ে উঠেছিল। নিকষ কালো চোখের ভেতর দায়িত্বের কঠিন রেখা খোদাই হয়ে গিয়েছিল সেদিন। তার কিছুদিন পরে কায়রাফের এই ভাই নিজের বাবার পরকীয়ার অপকর্ম জেনে চলে যায় বাড়ি ছেড়ে। নিজের আসল জন্মসত্য জেনে আর এক মুহূর্ত থাকেনি এই বাড়িতে। যে সে আসলে ইমতিয়াজের রক্ত হলেও জারজ বৈধ নয়। কায়রাফ তখন চাইলেও আটকাতে পারে না নিজের ভাইকে। একদিকে লোকজন হয়তো ভেবেছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কায়রাফের জন্য সবকিছু হয়ে যাওয়া মানে ছিল নিজের ছোট বোনকে আগলে রাখা, নিজেদের একটি শক্তপোক্ত অবস্থান গড়া। যেভাবে বাবা আগলে রাখতেন, যেভাবে তার বাবা যেমনই হোক না কেন সন্তানদের কাছ ছাড়া করেনি, কিন্তু একটি ভুল সব শেষ করে দিয়েছিল। সব সময় যত এগিয়েছে কায়রার বুকে জমে থাকা অভিমান, অনাথ হয়ে যাওয়ার শূন্যতা সবটাই ধীরে ধীরে মিশে গেছে কায়রাফ আর তার ছোট ভাইজানের এক অদ্ভুত শক্তিশালী আশ্রয়। এক কঠিন মায়াবী হয়ে গিয়েছিল যে সে ভাইদের মতনই। কেউ বুঝতে না পারলেও কায়রা জানে তার ভাই নিজের শৈশবটুকু বন্ধক রেখেছিল। তার এখনকার হাসির আড়ালে লুকিয়ে আছে তার পাহাড় সম ত্যাগের গল্প। দুনিয়া সবকিছু আগে সে জানে তার ভাই শুধু ভাই নয়, তার প্রথম নিরাপত্তা, প্রথম বন্ধু, প্রথম ভরসা, আর বাবাহীন পৃথিবীতে তার একমাত্র অবলম্বন। এভাবে কায়রার বড় হয়ে ওঠা, প্রতিদিন
পাতায় লেগে আছে কায়রাফের মমতা ভালোবাসা। ইমতিয়াজ খানের রক্ত পেলেও তারা বড় হয় সৎ আদর্শে। কায়রা ভাবনার মাঝে নরম স্বরে কায়েসি জিজ্ঞেস করে, এত দেরি হলো আজ, কোথায় ছিলে? মায়ের গলা শুনতে কায়ান কায়রার পেছনে লুকিয়ে পড়ল, কারণ সে ঠিক করেছে ভাত খাবেই না, তাকে জোর করে খাওয়াচ্ছে তার মা। কায়রা হেসে কায়ানকে কোলে তুলে ভাবির পাশে এগিয়ে গিয়ে পড়ল, ওই বন্ধুদের সাথে ছিলাম ভাবি, সময়টা এত তাড়াতাড়ি চলে গেল টেরই পাইনি। সে হালকা হাসলো, তারপর কায়ানকে নিজের কোলে তুলে টেবিলে বসিয়ে খাওয়ানো শুরু করলেন। আর কায়ানকে বললাম, আচ্ছা ফ্রেশ হয়ে নিচে এসো, আজ সিঙ্গারা আর পকোড়া করছি। উপরে নিচের ঘর যেতে যেতে কায়রা উত্তর দিল, আচ্ছা ভাবি 2 মিনিটে আসছি। কায়েসি মাথা নেড়ে আবার কায়ানের দিকে মন দিল। এক লোকমা মুখে দিতে গেলে কায়ান মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলল। তাদেরকে কায়েসি খানিক রাগি রাগি চোখে তাকিয়ে বলল, এটা কি হচ্ছে বাবা, মুখ ঘুরিয়ে নিলে কেন? কায়ান হাত সামনে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, আল খাবো না। কায়েসি এবার কায়ানের হাত সরিয়ে একটু জোরে করে এক লোকমা খাইয়ে দিল। এরপর বলল, খাবে না কেন? না খেলে শক্তি পাবে কোথায়? মানুষ বলবে তুমি পচা। ভালো ছেলেরা মায়েদের কথা শুনে চলে। পরে লোকমা আর কায়ান আবার ঠোঁট উল্টে দিল। কায়েসি হাসি চেপে রাখতে পারলো না বাচ্চাটার রাগ দেখে। তার কায়েসি মৃদু হেসে বলল, আচ্ছা আর 2 লোকমা খেয়ে নাও, তারপর আর বলবো না খেতে। নাও হা করো, তাড়াতাড়ি খেয়ে নিলে আজকে বড় একটা চকলেট দিব, একদম ইয়াম্মি ইয়াম্মি খেতে। চকলেটের নাম শুনতেই কায়ানের চোখ গোল হয়ে গেল। সুন্দর সন্দেহের নজরে বলল, সত্যি তো? কায়েসি মাথা নেড়ে হ্যাঁ করতেই কায়ান বিন্দুমাত্র শব্দ না করে পা দোলাতে দোলাতে সব খেয়ে নিল। কায়েসিও সুযোগ বুঝে খাইয়ে দিল। খাওয়া শেষ কায়ানকে কোলে করে বসার ঘরে সোফায় টিভি বসিয়ে টিভি অন করলেন। কার্টুনে অগির গান বাজে উঠতে কায়ান হাততালি দিয়ে বলে, মা দেখো, অগি মারছে ককরোচদেরকে। কায়েসি ছেলের মাথায় চুমু দিয়ে বলল, তুমি দেখো বাবা, মা একটু পরে আসছে। কায়ান বাধ্য ছেলের মতো মাথা নেড়ে টিভির দিকে মন দিল। মাকে আর একটু বিরক্ত করলো না সে। আর কায়েসি এই ফাঁকে পকোড়া আর সিঙ্গারার প্লেটগুলো টেবিলে সাজানোর সঙ্গে সঙ্গে কায়রা চলে এলো। এসে কায়েসিকে পাশ থেকে জড়িয়ে ধরল। 4 বছরের বন্ধুত্ব এত গভীর হয়ে গেছে যে ভাবি হলেও তারা একে অপরের সমস্ত কথা ভাগাভাগি করে নিত। কায়রা সব মন খুলে বললেও কায়েসি চাপা স্বভাবের, তবু প্রয়োজনের মতনই উত্তর দিত। কায়রার আচমকা এমন কাণ্ড দেখে কায়েসি মৃদু হেসে বলল, এত আহ্লাদ কিসের? কায়রা প্লেট থেকে সিঙ্গারা তুলে খেতে খেতে আনন্দে বলল, জানো ভাবি, আজ বিশান স্যারের ছানাপোনাদের দেখলাম, দে আর রিয়েলি কিউট। স্যারের মেয়েকে প্রথমবার দেখলাম, একদম প্রাণবন্ত, ঠিক আমার মতো। আর মেয়েটার স্যারের ছবি তুলছিলেন স্টাইলিশ পোজ দিয়ে। ভাবো একবার, অবশ্য হ্যান্ডসাম অ্যান্ড ড্যাসিং পাপা তাদের। শেষ কথাটা বলে নিজেও মৃদু লজ্জা পেল। কায়েসি কায়রার মাথায় বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, ছানাপোনা বলতে কয় বাচ্চা তার? কায়রা বাম হাতে মাথা চুলকে বলল, 2টা মাত্র। এমন ভাবে জিজ্ঞেস করছো যেন না জানি কতগুলো। কায়েসি গম্ভীর শ্বাস ফেলে বলল, তোমার কি মনে হচ্ছে না এইসব পাগলামি এবার বন্ধ করা উচিত? কায়রা সিঙ্গারা শেষ করে আরো একটি পকোড়া তুলে নিয়ে বলল, পাগলামি বলতে যেমন তেমন পাগলামি নয়, এটা বিয়ে করার মতো পাগলামি। কায়েসি বোঝানোর ভঙ্গিতে বলল, এসব আবেগ থেকে বের হও, বাস্তবটা এক নয়। আর তুমি বাচ্চা নও যে চাইলে পেয়ে যাবে ওনাকে। কায়রা হেসে উড়িয়ে দিল, বলল, আমার না আফসোস হয় কেন যে ছেলে হলাম না? তাহলে এত চিন্তা ভাবনা না করে ভালোবাসার মানুষটাকে সোজা তুলে আনতাম। এই কথায় কায়েসির চোখে অদ্ভুত এক উজ্জ্বল রাগান্বিত দৃষ্টি ফুটে উঠেছে। কায়রা হুট করে বলে ফেলা কথায় নিজের ভুল বুঝতে পেরে কায়েসিকে জড়িয়ে ধরে বলে, সরি। কায়েসি খানিকটা রেগে মাথা নেড়ে ক্ষুব্ধ স্বরেই বলল, তোমার ভাই বোনের আর পরোয়া
কায়েসকে জোর জবরদস্তি করতে আর তোমাদের মসজিদে রাজি না হলে তুলে নিয়ে আসতে। এই বলে কায়েসি বাসনগুলো নিয়ে রান্নাঘরের দিকে এগোতেই হঠাৎ গম্ভীর এক কণ্ঠে আওয়াজ শোনা গেল। কাকে তুলে আনার কথা হচ্ছিল শুনি? পার্টি অফিস থেকে বাড়িতে ঢোকার সময় শেষের কিছু কথা কর্ণগোচর হতেই কায়রা প্রশ্ন ছুড়ে দিল ননদ ভাবির দিকে। কায়রাও কিছু মুহূর্ত থমকে রইল নিজের ভাইয়ের হঠাৎ আগমনে, কিন্তু কায়েসি এক পলক তাকিয়ে বৃন্দু মাত্র না থেমে টুকটাক পা ফেলে রান্নাঘরে চলে গেল। আপাতত এখানে থাকা ইচ্ছুক নয় সে। কায়রা দু হাত পেছনে ভাঁজ করে কায়রার দিকে এসে ধিমি আওয়াজে বলল, ম্যাডাম কি আজ রেগে আছেন নাকি? কায়রা কায়রা সরি ম্যাডাম আজ কি রেগে আছেন নাকি? কায়রা মুচকি হেসে বলল, তোমার বউ তোমাকে দেখলে এমনিতেই রেগে যায় ভাইজান। এবার তুমি সামলাও, আর আমি একটু কফি বানিয়ে নিয়ে আসি। কায়রা নিজে হেসে মাথা নেড়ে কায়রার পেছনে পা বাড়ালো। কায়রা ঝটপট রান্নাঘর থেকে কফি বানিয়ে নিজের ঘরে চলে গেল। এখন রান্নাঘরে শুধু কায়রা এবং কায়েসি। কায়রা স্থির হয়ে মুখে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল দরজার সামনে হেলান দিয়ে, আর কায়েসি প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল প্রখর দৃষ্টিতে। কায়েসি বাসন ধুয়ে শেষ করে পেছনে তাকালো। চোখে পড়ে কায়রা দুই হাত ভাঁজ করে সরাসরি তার দিকে চেয়ে আছে। অমন চাহনিতে কায়েসি এলোমেলো ভাবে আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎ এমন দৃষ্টির মানে কি? অস্থির হয়ে উঠল চিত্ত। এই লোকের হেয়ালি খেলা আজও কায়ের সে বোধ শক্তি পায়রে। নীরবতা ভাঙল কায়রা ভের গলায়। গম্ভীর স্বরে প্রশ্ন ছড়ে, নাক ফুল কই তোমার? কায়েসি মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করেই বলল, খুলে রেখেছি। কায়রা ধীরে ধীরে এগোতে লাগলো। কায়েসির খুব কাছে এসে দাঁড়ালো, এতটাই কাছে যেখানে দুজনের হৃৎস্পন্দন একে অপরের সঙ্গে মিশছে। কায়রা বের উষ্ণ শ্বাস রমণীর মুখে আছড়ে পড়ছে। কায়েসি পিছনে যেতে চাইলো, কিন্তু কায়রা তার হাত টেনে ধরে একদম বুকের কাছে এনে ফেললো আর বলল, নাক ফুল কোনো অবস্থাতেই খোলা যাবে না, কারণ এটা ছাড়া তোমাকে বউ বউ লাগে না। কায়েসি তাচ্ছিল্য ভরে হেসে বলল, ঘরে গিয়ে পরে থাকবো। কায়রা হঠাৎ করেই আবেগী হয়ে বলল, আমার প্রতি ঘৃণা কবে কমবে? কায়েসি এবার কায়রা চোখে চোখ রেখে তেজশ্রী স্বরে বললে, এই জীবনে না। প্রীতিশা আজ স্কুটি নিয়ে ভার্সিটিতে যেতে পারেনি, তাই স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিল বাড়ির দিকে। সে খুশি, কারণ কবির কথা মতো টাকা বিকাশে দিয়ে দিয়েছে, কোনো গাইগুই করেনি। আজ একটা টিউশন আছে, দেরি হয়েছে বিধায় ইচ্ছে করে শর্টকাট নিল, যাতে বাজারের রাস্তায় দ্রুত অগ্রসর হতে পারে। সামনের গলির মোড় ধরে হেঁটে চলার সময় হঠাৎ কানে এলো কিছু ছেলেপুলের নোংরা অশ্লীল কথাবার্তা। প্রীতিশার কান ঝাঝা করে ওঠে। পাশের দিকে তাকিয়ে দেখে ৩-৪ জন ছেলেপুলে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। জনবহুল হলে হয়তো চড়-থাপ্পড় দিয়ে আসতো, কিন্তু আশেপাশে কেউ নেই, তাই অচেনা ভয় ঘিরে ধরে আছে। প্রতিক্ষণ ছেলেগুলো দ্রুত এসে তার পথ রোধ করে, চারপাশ থেকে ঘিরে ফেললো। আকন্তিক প্রীতিশা পেছনে সরে যাওয়ার চেষ্টা করলো। হঠাৎ একজন ছেলে নিজের দাড়িতে হাত বুলিয়ে অপ্রীতিকর ভাবে তাকিয়ে বলল, তা বুলবুলি এলাকায় নতুন নাকি? প্রীতিশা কণ্ঠ কিছুটা কেঁপে উঠলেও বলল, সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। আরেকজন ছেলে পাশ থেকে বলল, ওসব বাদ দাও, আগে আসো, পরিচয় হই, তারপর না হয়। কিন্তু তার পরের কথা বলা হলো না। এক ঝটকায় মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল সেই ছেলে। এমন কাণ্ডে হতবুদ্ধি সবাই। এ আর কেউ নয়, কবির। বাকিরা পাশের দিকে তাকিয়ে মুহূর্তে ভয়ে পেয়ে জমে গেল। কবির ঘাড় বাঁকা হেসে হেসে বলল, কি বে, আমারে চিনস তো, নাকি পরিচয় লাগবে? প্রীতিশা এদিকে অবাক হয়ে তাকিয়ে রইল। দেবদূতের মতন হাজির হলো একটা লোকটা, যদিও এলোমেলো বসে। আর ছেলেগুলো বুঝতে পারলো এই বুনো শাড়ির সামনে কেউ মারামারি তো দূর, দাঁড়াতেও সাহস পাবে না।
প্রাণের ভয় আছে তাদের। পেছনে দুজন পালিয়ে গেল, বাকি দুজন কাবির দুহাতে কলার ধরে নিচে ফেলে হাত মুষ্টি করে মারতে শুরু করলো। কাবিরের ক্রমাগত আঘাত করা থামছে না, অবস্থা ক্রমে আরো উত্তপ্ত হয়ে উঠেছে। পরিবেশে বেগতিকভাবে বুঝে প্রীতিশা ভীতু কণ্ঠে বলল, ছেড়ে দিন, আর মারবেন না। কাবির তখনও আঘাত করছিল, কিন্তু প্রীতিশার কথা শুনে হাত থেমে গেল। ছেলেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কোনো মতে প্রাণে বেঁচে পালালো। কাবির প্রীতিশাকে সামনে থেকে ধমক দিয়ে বলল, এই বেটি, আক্কেল নেই নাকি? চিপা গলি দিয়ে কেউ যাতায়াত করে, তার উপর মাইয়া মানুষ বিপদ আপদ বইলা কইয়া আসেনি। প্রীতিশা ভুল করেছে বুঝতে পেরে মাথা নিচু করে মিনমিন গলায় বলল, আসলে আমি বুঝতে পারিনি, বাজারে যেতে শর্টকাট নিয়েছিলাম, তাই এখান দিয়ে যাচ্ছিলাম। কাবিরে মাথা নেড়ে বলল, আচ্ছা বুঝছি, এরকম বলদামি করিও না, আর সবসময় আমি থাকুম না বাঁচাইতে। দেখতে আমার ছোট্ট লাগলো, তাই তুমি কইরাই কইলাম। আমি আবার ছোট মানুষও সম্মান দিতে পারি না। যাই হোক, টাকা কিন্তু বিকাশে পাঠাই দিছি, পাইছো? প্রীতিশা মাথা ঝাঁকে উত্তর দিল। হঠাৎ সে পেয়েছে। আজকের ঘটনার পর প্রীতিশা হঠাৎ অদ্ভুত চিন্তা করে বসল। মুহূর্তের মধ্যে তার মনে প্রশান্তি আর বিস্ময় বর্ষণ হলো। লোকটার সম্বন্ধে জানার ইচ্ছেও বাড়ল যেন। তাছাড়া আজ কাবিরের হিরোর মতো আগমন তার জন্য আকাঙ্ক্ষিত ছিল। কিশোরীদের মতো আবেগ প্রবণ হয়ে ভাবল, একদম হিরোদের মতো তাকে বাঁচালো। এতক্ষণ মাথা নিচু করে থাকা প্রীতিশার চোখ এক মুহূর্তের জন্য মুগ্ধ বিমোহিত নজরে কাবিরকে দেখলেও অজান্তেই বেখেয়ালে হুট করেই চোখ দুটো ড্যাব ড্যাব করে কাবিরকে দেখা শুরু করলো। আকস্মাৎ ভাবে কাবিরও লক্ষ্য করে তার চোখের মুগ্ধতা। এমন দৃষ্টি ভাবসাব ভালো লাগলো না কাবিরের। তাই সেই মুগ্ধ দৃষ্টির গভীরতা বুঝতে পেরে কাবির চটচটিয়ে বলে, এই মেয়ে, চোখ নামাও কইতাছি। এমনি তাকায় থাইকা লাভ নাই, জানি পিছলা খাইছো আমার উপর। ওই যে ছোটবেলায় দেখতাম সিনেমায় নায়করা নায়িকারে বাঁচাইলে পিছলা খাইয়া জড়াই ধরে, সেই চিন্তা করতেছ কি? তাহলে আগেই সাবধান কইলাম, ওইভাবে জড়ায় ধরলে আইলে এক থাপড়া দিমু। আমি কিন্তু ভালো পোলা। হঠাৎ এমন কথায় ভরকালো প্রীতিশা। কাবির তার মনের কথা কিভাবে বুঝলো? যদিও কখনো জড়িয়ে ধরতো না, তবে নায়ক নায়িকার কল্পনা করাটা মিথ্যে নয়। তবে শুধু ঠাট্টার সাথে অনুকর্থ কথা না বাড়িয়ে প্রসঙ্গ এড়িয়ে কাবিরকে প্রশ্ন করলো, মোটেও জড়িয়ে ধরার কথা ভাবেনি, বেশি বুঝছেন। আচ্ছা বাদ দিন, আগে একটা বলুন, আপনি হঠাৎ এই সরু গলিতে কি করতে এসেছিলেন? আমাকে তো ঠিকই বকলেন। কাবির মিছে হাই দিয়ে স্বাভাবিকভাবে উত্তর দিল, মুততে। বিদিশা চোখ বড় করে তাকালো এমন কথায়। ভাবলো, কি সহজভাবে বলল এমন কথা। এই বুনো ষাটটা কি আদৌ মানুষ? এ ব্যাপারে সন্দেহ হলো প্রীতিশার। তাই বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, ছি, আপনি মানুষ ভালো হলেও আপনার ভাষা ভালো নয়। কবির উচ্চস্বরে হেসে হেসে বলল, এইটা কি কথা? ভাষা খারাপের কি হইল? সত্যি কইলেও দোষ দেখা যায়। আমি তো মুততেই আইছিলাম। প্রীতিশা এবার চিৎকার করে কান চেপে বলল, হয়েছে, চুপ করুন এবার। আল্লাহ, আপনি কি দিয়ে গড়া? সরু গলি পেরিয়ে বাজারের দিকে হাঁটতে হাঁটতে থাকা দুই মানবের মাঝখানে সময়টুকুতে নীরবতা বিরাজমান ছিল। কাবির এই সময়টুকু কথা বলেনি, তবে সেও বাজারের পথ ধরে বাড়ি যাবে বলে প্রীতিশার সাথে একসাথে যাচ্ছিল। যেহেতু বাজারের সাথে তার লাগোয়া বাড়ি, তাই এদিকে প্রীতিশার দেরি হয়ে গেছে বেশ। একটা ফালতু ঝামেলায় ফেসে গিয়েছিল, তাই তো আজ পড়াতেই পারল না। এই কারণে
প্রীতিশা ভেতরে ভেতরে অস্থির হচ্ছিল। তার টিউশনিটা শুধু শুধু মিস গেল। আজ আর পড়াতে পারবে না বলে স্টুডেন্টকে ফোনে জানিয়ে দিয়েছে পরের শুক্রবার পড়িয়ে দেবে আজকের পড়াটা। কিন্তু কবির হঠাৎ চিরাচরিত্র ঢঙ্গে কিছু না বলেই উল্টো দিকে হাঁটা ধরল। প্রীতিশা অবাক হলো না এ কাজে। বুড়ো ষাটটাকে এই 2 দিনে হাড়ে হাড়ে চিনে গেছে সে। তাই অপেক্ষা না করে পেছন থেকে ডাকলো, কবির প্লিজ যাবেন না, একটু দাঁড়ান। কবির পেছনে ফিরে ঘুরে দাঁড়ালো অতি বিরক্ত ভঙ্গিতে। এই মেয়ে পিছু ছাড়ছে না কেন তার। অন্তঃপর নিজের হাত দুটো কোমরে রেখে বলল, আবার ডাকাডাকি কি হের? তুমি না কই যাবা যাও, আমারে দিয়া কি এহেন লেনা দেনাও তো শেষ। প্রীতিশা খানিক চটে গিয়ে বলল, এত বেশি কথা বলেন কেন? কবির খানিকটা রেগে গিয়ে তেরে এগিয়ে এলো একটু। আমার মুখ আমার মর্জি, লাগে সারাদিন কথা কমু চিল্লামু, তোমার কি? হতাশ হয়ে মাথা দোলালো প্রীতিশা। না, এই বুনো ষাটটার সাথে কোনো মতে পারা যাবে না। তারপর শান্ত গলায় নরম হয়ে বলল, কখনো আমাকে বলার সুযোগ দিন। আপনি না থাকলে আমি হয়তো বড় কোনো বিপদে পড়তে পারতাম, কিন্তু আপনি ঠিক সময় এসে বাঁচিয়েছেন। তাই আপনাকে ছোট্ট একটা ট্রিট দিতে চাই, বিরিয়ানি খাওয়াবো আপনাকে। ধরুন, এটাই আমার কৃতজ্ঞতার প্রকাশ মাধ্যম। খাওয়ার কথা শুনে আনন্দে চোখ দুটো জল করে উঠল কবিরের, কিন্তু মুখে প্রকাশ করে না। শক্ত রাখতে চাইল, বিষয়টা ছ্যাবলামি হয়ে যাবে ভেবে। তবে বহুদিন পর বিরিয়ানির কথা শুনে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে, তাই জিভ দিয়ে ঠোঁট ভিজে জিজ্ঞেস করে বলে, আসলে খাওয়াবা? প্রীতিশা মৃদু হাসলো, জি। কবির আবার হঠাৎই চোখ দুটো ছোট ছোট করে সন্দেহের ভঙ্গিতে তাকালো। আসলে কি কৃতজ্ঞতার জন্য নাকি মনে মনে অন্য কিছু? তাহলে কিন্তু যাবো না। প্রীতিশা এবার রেগে আগুন। বারবার কি বলতে চাচ্ছেন? আমাকে দেখে কি ক্যাটারারের সম্মানে হয়? আপনি বুনো ষাঁড়, তবে হ্যাঁ সুদর্শন দেখতে, তাই বলে আমি কিছু বলছি না করছি না। তাহলে এমন ভাবে কি বলতে চাচ্ছেন আমি ওরকম মেয়ে নই? কবির থমকে গেল। ঘাড় বাঁকিয়ে অবাক হয়ে বলল, তা না হয় বুঝলাম তুমি ভালো মাইয়া, কিন্তু এইটা কি কইলা সুদর্শন, তাও আমি? প্রীতিশার টনক নড়ল এবার। উত্তেজিত হয়ে অনেক কিছুই বলে ফেলেছে, তাই কবিরকে ভোলাতে সাথে সাথেই মুখ ঘুরিয়ে বলল, না খেলে নাই, এত সাধতে পারবো না, চললাম। সে ঘুরে চলে যেতে নিলে কবির দৌড়ে সামনে এসে পথ আটকালো। আচ্ছা চলো, তুমি না কইলা খাওয়াবা, তাহলে এখন পাল্টি খাও কেন? প্রীতিশা হেসে উঠে বলে, আচ্ছা চলুন। এবার দুজন পাশাপাশি হাঁটতে লাগলো, প্রথমবারের মতো সামান্য স্বস্তির অনুভব নিয়ে। বিরিয়ানি খেতে কবিরকে বেশ আগ্রহী দেখে প্রীতিশা নিঃশব্দে হাসলো। লোকটা যতই বাইরে রুক্ষ হোক, ভেতরে একটা শিশুর মতন মন লুকিয়ে আছে। পুরান বাস স্ট্যান্ডে সুগন্ধ হোটেলে ঢুকলো কবির আর প্রীতিশা। এখানে দারুণ স্বাদের বিরিয়ানি পাওয়া যায়। প্রীতিশা মুচকি হেসে ইশারা করে বলল, ওই টেবিলটায় গিয়ে বসুন, আমি আসছি। কবির গম্ভীরভাবে মাথা নাড়িয়ে দিয়ে প্রীতিশার দেখানো টেবিলটাতেই বসে। এরপর প্রীতিশা চলে আসে আর কবিরের সামনে চেয়ারটায় বসে। একটু পর ওয়েটার প্লেট এনে রাখতে বিরিয়ানির খন্দে কবির নিচু হয়ে দীর্ঘশ্বাস টেনে নেয়, কিন্তু মুখে বলল, সেই একেবারে আগের মতোই স্বাদ। তবে পুরান ঢাকার শাহী বিরিয়ানি বেশি ভালো লাগে, যদিও আমাকেও টাঙ্গাইলের বিরিয়ানিও কম না। এই দোকানে আগেও একবার বিরিয়ানি খাইছিলাম। প্রীতিশা মাথা নেড়ে বলল, ও আচ্ছা, তবে আমি এখানে আগে আসিনি, প্রথমবার এলাম। নিন, এবার শুরু করুন, ঠান্ডা হয়ে যাবে। তবে প্রথম লোকমা মুখে দিতেই মুহূর্তে চোখ আধ বোঝা হয়ে গেল, পুরো মুখে তৃপ্তির ছায়া। কিন্তু সে প্রকাশ করতে নারাজ হলো, যদিও খেতে চলে এসেছে মেয়েটার এক কথাতে। ব্যাপারটা ছ্যাঁচড়ামি হলো কি? পরক্ষণে নিজে ভাবলো, না ছ্যাঁচড়ামি হবে কেন, সে তো খেতে চায়নি, এই মেয়েটাই খাওয়াতে চাইছিল, সে তো অনুরোধ রেখেছে মাত্র। এই ভেবে প্রীতিশার দিকে তাকিয়ে দেখলো সে খাওয়ার মনোযোগী। তাই কবির বলল, আমাগো টাঙ্গাইলের বিরিয়ানি কেমন কও? প্রীতিশা হেসে বলল, এক কথায় দারুণ।
কালকে ভাইয়াও বিরিয়ানি এনেছিল আমার জন্য, ট্রাস্ট মি সেটার থেকেও দারুণ। কবির কিছু বলতেই যাবে তার আগে ছোট বাটন ফোনে বেজে উঠলো শব্দ করে। কবির কিছুক্ষণ কথা বলল ফোনে, কথার মাঝে হাসি ফুটলো কবিরের মুখে। প্রীতিশাও লক্ষ্য করলো সবকিছু, আর কবিরের হাসিটাও প্রথমবার দেখে ভালো লাগলো তার। এমনিতে সবসময় শয়তানি হাসি দিলেও এই হাসিটা একদম অন্যরকম, প্রফুল্ল প্রাণবন্ত। কবির ফোন রেখে প্রীতিশাকে উৎসাহিত হয়ে বলল, আজকে দেখতাছি দিনটাই ভালো আমার। মেলা দিন পর বিরিয়ানি খাইলাম, আবার একটা 4 তলা বিল্ডিং এর কনস্ট্রাকশন পাইলাম। আল্লাহকে বহু শুক্রিয়া। প্রীতিশা জিজ্ঞেস করে বলল, আপনি এমনিতে কি কাজ করেন? কবির নিজের সুখকর খান পানি পিনার মাঝেই জবাব দেয়, রাজমিস্ত্রি আমি। তা তুমি তো পড়াশোনা করো, কিসের পড়ো? প্রীতিশা বলল, অনার্স ফার্স্ট ইয়ার, ভার্সিটিতে পড়ি। কবির চোখে খুশির ঝিলিক ফুটে উঠল। আরে বাস, পাবলিকে পড়ো? গুচ্ছেও চান্স পাওয়া আজকাল বহুত কঠিন। এই ভার্সিটিতে হেলাফেলা কইরো না আবার। তয় বুঝলাম তুমি নিশ্চয়ই ভালো ছাত্রী, গুড। প্রীতিশা অবাক হয়ে ভাবল, পাবলিক, গুচ্ছ এসব কবির জানে বুঝে। মনে প্রশ্নে মুখে আনার আগে কবির হেসে বলল, কি হইল, আমারে অশিক্ষিত ভাবছিলা? ব্যাপার না, সবাই একই ধারণা। তয় আমি কিন্তু ইন্টার পাস, শুধু পাইছি না, সায়েন্সের থেকে এ পাস পাইছিলাম, হা হা হা। যদিও এখন এইটা কইরা কোনো লাভ নাই। প্রীতিশা এবার খানিকটা থমকে গেল, খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। তবে দ্বিধাদ্বন্দ্বিত কণ্ঠে একদমে বলে, এত ভালো ছাত্র ছিলেন যখন, পড়াশোনা না করে এই কাজে কেন? কবিরের চোখে এক ভিন্ন উজ্জ্বলতা ফুটে উঠল। সে প্রীতিশার দিকে তাকায়। প্রীতিশা ভাবল হয়তো বেশি ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেছে, যা উচিত নয়। কিন্তু মুখে বলার আগেই কবির বলল, পড়াশোনা ভালো লাগতো না, তাই ছাইরা দিয়েছিলাম। পড়াশোনা করিয়া লাভ কি গো? এই তো অন্যের গোলামি। আমার আবার গোলামি সহ্য হয় না। আমি রাজা বাদশার নাগালে থাকি, যদিও গায়ে গতরে খাইটা কাম করি, আবার মন চাইলে আরামে ঘুম পারি। যা টাকা পাই আরামে চাইলা যায় আমার। এই বলে হু হা করে শব্দে হেসে উঠল কবির। প্রীতিশা একদমই সাথে অবাক মুগ্ধ, তবে এত মুগ্ধ হচ্ছে কেন বুঝল না। লোকটা এতটা ভিন্ন কি করে, সবার থেকে আলাদা একজন হইয়াতেই কি এত আকর্ষণ পাচ্ছে। আর ভাবলো না সে ইতিমধ্যে খাওয়া শেষ দুজনেরই। হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে দুজন বেরিয়ে এলো। কবির বলল, ও হে, মনেই নাই কইতে, তোমার নামটাই তো জানা হইল না, কি নাম? প্রীতিশা মৃদু হেসে বলল, প্রীতিশা শেখ ধ্রুতি। কাবেরীর নামটা পছন্দ হলেও সে স্বীকার করবে না, কারণ সে ভণ্ড, ভালো কথা তার মুখের সাথে চায় না। তাই স্বভাব সিদ্ধভাবে মুখ বিকৃতি করে বলল, ছ্যা, নাম রাখছে কি প্রীতিশা, অর্থহীন আবার কঠিনও। প্রীতিশা রাগে চোখে তাকাতে কবির 2 হাত তুলে পাল্টে হেসে বলল, আমার বেরি পুরাটা কইতে তো দিবা? দুষ্টি নামটা ভালো লাগছে। দুষ্টি মানে জানো তো? প্রীতিশা মাথা নাড়ল, যার মানে সে জানে না। কবিরের গলা নরম হলো এবার। দুটি মানে হইল আলো, আমার মায়ের নামও ছিল আলো। প্রীতিশা থমকে দাঁড়ায়। ছিল বলতে? কবির একটু হাসলো, বড্ড মলিন সে হাসি। সে আর নেই এই নিষ্ঠুর দুনিয়ায়, আমাকে একা ফাইলা চলে গেছে। প্রীতিশাকে কিছু বলতে না দিয়ে আবার স্বাভাবিক কঠিন গলায় বলল, জায়গা কাম আছে, তুমি সাবধানে বাড়ি যাইও। এটুকু বলে ডান হাতে স্যালুট দেওয়ার ভঙ্গিমা করলো। এরপর আর কোনো ফুরসত না দিয়ে হাঁটা ধরল কবির। তাই সেই চেনা দ্রুত আগোছালো এবং কারো পায়ের আওয়াজ মিলিয়ে যেতে থাকলো দূরে। প্রীতিশাত্রী দাঁড়িয়ে দেখলো লোকটাকে একই জায়গা থেকে। যতক্ষণ দেখা যায় তার মনে হলো হঠাৎ একটা ভারী ঢেউ এসে লাগলো। যাদের মানে তারা দুনিয়াকে একটু বেশি কঠিন ভাবে দেখে, একটু বেশি শক্ত হয়ে বাঁচতে চায়। তবে কবির সবার থেকে আলাদা, পুরোটাই আলাদা।
আর প্রীতিশাও কবিরের সেই শূন্যতা চেনে, কারণ সেও তো একই অভাগী। তার ভাই সবটা দিয়ে তাকে আঁকলে রাখলেও মায়ের জায়গাটা কি কোনোদিন পূরণ করতে পারবে? হয় না। প্রীতিশা ফিরল উল্টো দিকে। দুজনেই দুই দিকে পথ ধরে হাঁটলেও মাঝখানে অজানা একটা বড়সড় অনুভূতি রেখা টেনে রেখে গেল, যার সূচনা হলো আজ আকাঙ্ক্ষিত ভাবে তাদের নিজেদের অজান্তে। রাত 9টা। ড্রয়িং রুমে আলো জ্বলছে, আর মাঝের বাড়ি ঝাড়বাতির আলো ঝলমল করছে খাবারের টেবিলে। কায়রা রাতের খাবার খাচ্ছে, আর কায়নাকে কোলে তুলে ভাত চটকে খাইয়ে দিচ্ছে। কায়ান বাবার কাছে খেতে গাই গুই করে না, কারণ বাবাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে তার সব আবদার মেটায়। কায়রা ভাতের লোকমা এক এক করে কায়নির মুখে ঢেলে দিয়ে বলল, বা চিতল মাছ খাও, একটাই স্বাদ কিন্তু অন্যরকম। কিন্তু তুমি তো মাছ খাইতেই চাও না। কায়ান মাথা নাড়িয়ে উত্তর দিল, খাবো, দাও। আল, তুমিও খাও। কায়রা হেসে হেসে ভাত মাখিয়ে দিতে থাকলো। কায়রা খাওয়াও মাঝে হঠাৎ বলল, ভাইজান, আমার ছেলে তো দেখছি একেবারেই পাল্টিবাজ। তোমার ছেলে তো দেখছি একেবারেই পাল্টিবাজ। কায়রা কৌতূহল ভরা চোখে জিজ্ঞেস করলো, কেন কেন? কায়রা ঠোঁটের কোণের মৃদু হাসি খেলিয়ে বলল, ভাবি খাওয়াতে গেলে এক নাংলাও মুখে নিতে চায় না, জ্বালিয়ে মারে ভাবিকে। আর তোমার কাছে কত শান্তভাবে খায়। কায়রা কায়ানের দিকে তাকালো ভ্রুকুচকে। ছোট কায়ান ফোকলা দাঁতের হাসি দিল আর ছোট দুহাতে মুখ চেপে ধরল, হি হি হি। কায়রা মাছ বেছে বেছে কায়ানের মুখে ভাতের সাথে মাখিয়ে দিয়ে বলল, আব্বা, তুমি কি জানো, মাকে জ্বালাতে হয় না, মায়ের সব কথা শুনতে হয়, শুনে চলতে হয়। এখন থেকে কি কায়ান মায়ের সব কথা শুনবে? কায়ানের ছোট চোখে ছোট ঝিলিক, আর সে হেসে আধো আধো বলিতে বলল, থুনবো। এইসব কায়েসি পাশ থেকে নীরবে দেখছিল, তবে মুখে নির্লিপ্ততা। খাওয়া শেষ। কায়রা উঠে যাওয়ার উদ্দেশ্যে নিলে কায়রা ভারী নীরের স্বরে বলল, কায়রা, আজকে আব্বাকে নিয়ে যা, আজকে তোর সঙ্গে ঘুমাবে। কায়রা সব বুঝে মুচকি হেসে কায়ানকে কোলে তুলতেই কায়ান তার ছোট্ট হাত দিয়ে গলার মাথার দিকটা চুলকে নিয়ে বলে, না, আমি মাথাতে ঘুমু দেবো, যাবো না। কায়রা এগিয়ে এসে কায়ানের গালে চুমু খেতে খেতে অসহায় হয়ে বলল, আব্বা, আপনি তো বিরোধী দলের চেয়ে বেশি যন্ত্রণা দেন আমাকে, একটু রহম করুন। কায়রা জোরে হেসে ফেলে বাড়ির অবস্থা বুঝে কায়ানকে আরো কয়েকবার নিতে গেল। ছোট ছেলেটা গায়ে ধরে বসে আছে, যাবে না মানে যাবেই না। তাই কায়রা আর না পেরে ঘরের দরজার দিকে যেতে যেতে মৃদু মুচকি হেসে বলে, ভাবি, তুমি বরং কায়ানকে ঘুম পাড়িয়ে আমার কাছে দিয়ে যেও, দরজা খোলাই রেখেছি। কায়েসি কিছু বলে না, নিঃশব্দে কায়ানকে কোলে নিয়ে বারান্দায় চলে যায়। পেছনে সূক্ষ্ম আলো আর বাইরে রাতের আধার। কায়েসি ধীরে ধীরে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে পিঠে মৃদু চাপড় দিচ্ছে। মায়ের এমন স্পর্শে তার নিদ্রার ঘুম আরো গভীর হয়। নিমেষে ছোট্ট কায়ান ঘুমের জগতে হারিয়ে যায়। এরপর কায়েসি আস্তে আস্তে কায়ানকে কায়ারের ঘরে রেখে আসে। এরপর চুপচাপ দরজা বন্ধ করে নিজের শোবার ঘরে ফিরে আসে। ঘরের রাকিং চেয়ারটায় বসে দুলতে দুলতে সিগারেটের ধোঁয়া মুখে ভরে কায়রা একটু চোখ বন্ধ করেছিল। কায়েসি নুপুরের ঝঙ্কার শুনে তার উপস্থিতি টের পেল। ঠোঁটের কোণে অল্প হাসি রেখা ফুটল। অন্তঃপর পেছনে না ঘুরেই বলল, দরজা লাগিয়ে এসো। কায়েসি এক মৃদু শ্বাস ফেলে বিনা কথায় দরজা লাগিয়ে এলো। কায়রা এবার বলল, সামনে আসা হোক। কায়েসি ধীরে ধীরে পুতুলের ন্যায় এগিয়ে এসে দাঁড়ালো রকিং চেয়ারের পাশে। অযথা চেঁচামেচি ঝগড়াঝাটি করতে করতে সেও ক্লান্ত। এইসব ভাবনার মাঝে মুহূর্তের মধ্যে কায়রা উঠে দাঁড়িয়ে তার হাত ধরল। ব্যস্ত বেগে হেঁটে কায়েসিকে নরম বিছানায় গদিতে ছুঁড়ে ফেললেও এক প্রকার এমন দ্রুত ঘটল ব্যাপারটা, যা কায়েসি বুঝতে সময় লেগেছে। অন্তঃপর অনুভূত হয় কায়রা তার ওপর ভর দিয়ে বলিষ্ঠ বুককে আলিঙ্গন করেছে।
কায়েসি দুই হাত অচেতন ভাবে তার শক্ত হাতের বাঁধনে আটকা। কায়েসি আস্তে ধীরে চোখ বন্ধ করে নিল, পর মুহূর্তে কি হবে তা ভেবে। সময় পেরোয় কিন্তু সব স্বাভাবিক থাকে। কিছুক্ষণ পর কায়েসি চোখ খুলে দেখলো কায়রাব এখনো এভাবেই তার ওপর শুয়ে আছে, আর তাকে দেখেই চলেছে সেই ধূসর চোখ জোড়া। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি, যা বোঝা সম্ভব নয়। কায়েসি চেষ্টা করলো না তা পড়তে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন সেই দৃষ্টির গভীর রহস্য সে বুঝতে পারছে না। এতকালই তো পারল না। কায়রাব হালকা গলায় বলল, কি ভেবেছিলে শরীর চাই? কায়েসি ব্যঙ্গের হাসি হেসে জবাব দিল, তা নয় তো কি? আর কি বা প্রয়োজন আপনার? কায়রাবে কায়েসি চোয়াল দু আঙুলে মৃদুভাবে চেপে হি হি করে বলল, আমাদের সুন্দর সম্পর্কটাকে এভাবে ব্যাখ্যা করো না কায়েসি। আমি কখনো তোমাকে জোর করিনি, তুমিও ভালো করেই জানো। আর এত ঘৃণা, এতটাই, এই ঘৃণার পরিমাপ কতটুকু? কায়েসি মাথায় কাত করে বলল, পরিমাপ করার কথা ভাবিনি, তবে অপরিসীম ঘৃণা, বিশ্বাস করুন। কায়রাব ঘরে মৃত আলোয় বইয়ের ভেজা চোখের পানে তাকিয়ে রইল। এই মেয়েটাকে তো ভালোই বেসেছে সে, তাহলে তার বদলে এত শাস্তি কেন পাচ্ছে? শুধু মাত্র ভালোবাসার পন্থা ভিন্ন ছিল বলে? কায়রাব কায়েসির কপালে চুমু দিয়ে বলল, কিন্তু আফসোস, এমন ঘৃণাতেও তুমি পুরোটাই আমার। এমন ঘৃণাতেও তুমি আমার স্ত্রী, আমার সন্তানের মা। তাহলে চাইবো এই ঘৃণাও শেষ না হোক, কারণ এই ঘৃণাও তোমাকে আমার কাছে বেঁধে রেখেছে। আমার চাওয়া একটাই, তুমি শুধুই আমার সাথে থেকো, ব্যাস। কথা শেষ হতেই তার হাতে বাঁধা কায়েসির কবজি আরো দৃঢ় হয়ে আসে। তারপর কায়রাব বুকের কায়েসির নাক ফুল ওই সব চুমু দিল। ছোট চিকন ডাটার সেই নাক ফুল, ফর্সা মুখের চৌকা নাকে পড়া সে যেন একখণ্ড উগ্র সৌন্দর্য। এই নাকের ডাকা সারাদিন হাটে নিজের রাগ নিয়ে, তেজ নিয়ে, অসম্ভব বিরক্তি নিয়ে। তবু কায়রাবের ভালো লাগে এই যে এই বাড়িতে টুকুর টুক টুক করে লাল শাড়ি পরে বউটা হেঁটে বেড়ায়। তখন প্রতি মুহূর্তে কায়রাবে অপলুপ্ত হয়, বিবাহিত হয়। তারপর কায়েসি এইসব কাজে বিরক্ত তেতে উঠে বলে, আপনি কি একটু অনুতপ্ত হন না? একটু মানে হয় না আপনি ভুল? 4 বছর ধরে সংসার করে মন পর্যন্ত পেলেন না আমার, তাও লজ্জা লাগে না? কায়রাব নরম হেসে দিল, বোঝাতে চাইল প্রশ্নটা তার হৃদয় তিন ছুঁড়ে দিলেও ব্যথা লাগেনি বলে ভালোবাসা হওয়া উচিত এমনই। ভালোবাসলে এমন নির্লজ্জ ভাবে ভালোবাসতে হবে, এক্সপেকটেশন রাখা যাবে না, যেমন আমি রাখছি না। আর শোনো, মন একটা বেইমান জিনিস। এই মন দিয়ে আজ ঘৃণা করছো, কাল ভালোবাসবে, তাই তোমার মন আমার লাগবে না। এই মন ছাড়া 4 বছর যখন কাটিয়েছি, আরো 40 বছর কাটিয়ে দেব। আল্লাহ চাইলে, ভালো না হয় আমি বাসলাম, তোমাকে বাঁচতে হবে না। কায়েসি চোখ বন্ধ হয়ে মৃদু কাতর সুরে বলে, আপনি অসুস্থ কায়রাব, আপনাকে ঠিক লাগে না আমার। কায়রাব মৃদু হেসে কায়েসির ঘাড়ের ওপর উত্তপ্ত শ্বাস ফেলে বলল, আচ্ছা, আমাদের গল্পের ইউনিক অংশটা কি জানো? একতরফা ভালোবাসা, যা নায়করা সাধারণত দূরে থেকে বাসে, যেখানে চাওয়া থাকে, পাওয়ার সুযোগ থাকে না। কিন্তু আমি যে নায়ক নই, আমার একতরফা ভালোবাসাকে ছিনিয়ে এনেছি, নিজের বউ করেছি, শুধুমাত্র নিজের সুখটাকে কৌশলে কাছে এনেছি। তাই এতে তোমার ঘৃণাও সয়। তবে সত্যি বলতে, এটা তো নিছক ভালোবাসা নয়, এটা আমার মরণ আসক্তি বলতে পারো, যা কাটবে না, কখনো না কাটুক। কায়রাব আলতো হেসে কায়েসির কপালে ঠোঁট ছুঁয়ে আবার পড়ল, একদিন আমার থেকে ভালোবাসা পাওয়ার লোভ তোমার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাবে কায়েসি। আমাকে পাওয়ার তৃষ্ণায় তুমি ছটফট করবে, কথা মিলিয়ে নিও। তার কণ্ঠে ছিল ভালোবাসার এমন গভীর নিশ্চয়তা, যা কায়েসির এরূপ অস্বীকার, রাগ, অভিমান সবকিছু মিলিয়েও তাকে কায়রাবের থেকে আলাদা করতে পারবে না। কায়রাবের ভালোবাসা ছিল জেদি, দাবিদার, কিন্তু তার নিজের ভাষায় একতরফা হলেও সে পরিপূর্ণ। কায়েসিকে পেয়ে সে নিজে করে এনেছে, নিজের অংশকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। আর কি চাই তার জীবনে?
ভালোবাসা নাই বা পেলো, মানুষটা শুধু তার থাক। সো এই পার্টটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কোথাও যদি ভুল ত্রুটি হয় সেটা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন প্লিজ।